নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খুব গোপনে কলকাতা ঘুরে গেলেন। নিরাপত্তা আধিকারিক, গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এরপরে মাল্টি এজেন্সি সিকিউরিটি এজেন্সি তাদের বৈঠক আছে দিল্লিতে। তার আগে অজিত দোভালের এই কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, অজিত দোভালকে অনেকে বলেন যে জেমস বন্ড। তার ক্যারিয়ার মানে খুব কি বলবো আর কি, চমকে ভরা। প্রথম জীবনে কেরালায় ছিলেন দায়িত্বে, তারপর তাকে ইন্দিরা গান্ধী দিল্লিতে আনেন, গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত করেন, তারপর তার বিদেশে পোস্টিং হয়, তারপরে তিনি পাকিস্তানে ছিলেন, পাকিস্তানে কাজ করেছেন, ভারতীয় দূতাবাসের সঙ্গেও যুক্ত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবার দীর্ঘদিন ধরে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আছেন। আমি অজিত দোভালকে নিয়ে আলাদা করে একটা প্রতিবেদন করেছিলাম কিছুদিন আগে, সেই জন্য আমি আর পুরনো তথ্যের পুনরাবৃত্তি চাইছি না। তো অজিত দোভাল এলেন কেন? দেখুন, বাংলাদেশে রেজিম চেঞ্জের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, জল সীমান্ত, স্থল সীমান্ত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের একটু আছে। তো পশ্চিমবঙ্গে আছে 2000 কিলোমিটারেরও বেশি। তার মধ্যে অনেক জায়গাতে ফেন্সিং নেই, আনম্যান্ড। এবং আমরা দেখেছি না যে আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানিকে যখন ইউনূস সরকার ছেড়ে দিল জেল থেকে, এবং আরো অনেক জঙ্গি জিহাদিদের ছেড়ে দিল বা তারা কারাগার ভেঙে পালিয়ে গেল, অস্ত্রাগার লুণ্ঠন হলো। তারপর কখনো মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, কখনো আসাম থেকে, কখনো কেরল থেকে, আবার আমাদের কাছে ক্যানিং থেকে জঙ্গিরা গ্রেপ্তার হলো। কখনো আসামের এসটিএফ করলো, কখনো জম্মু কাশ্মীর থেকে পুলিশ আসলো, কখনো পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজ করা হলো। তার মানে এই পশ্চিমবঙ্গকে লুকিয়ে থাকার জায়গা হিসাবে বাঁচছে জঙ্গিরা। তাদের স্লিপার সেল সক্রিয়, সদস্য সংগ্রহ করছে, পশ্চিমবঙ্গ থেকে তারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। নাশকতার পরিকল্পনা আছে, রিক্রুটমেন্ট ড্রাইভ দিচ্ছে জঙ্গিরা। জসিমউদ্দিন রহমানি হুমকি দিয়েছেন যে চিকেন নেককে তারা আক্রমণ করবেন। আইএসআই ডিজি ঘুরে গেছেন, লালমনিরহাটে গিয়েছিলেন, সেখানে পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে সংস্কার করে সেখানে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান এনে বাংলাদেশ মোতায়েন করবে। তাহলে খুব ভালনারেবল সিচুয়েশন, খুব অস্থির সিচুয়েশন ভারত বাংলাদেশ সীমান্তে। যেভাবে আমরা দেখছি না সর্ষে ক্ষেতের মধ্যে বিজিবি বাংকার খুঁড়ছে, সেই প্রেক্ষিতে অজিত দোভালের কলকাতা সফর খুব তাৎপর্যপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ। তিনি নিশ্চয়ই এমন কিছু ইনফরমেশন পেয়েছেন, একেবারে ক্লাসিফাইড ইনফরমেশন, সেই ইনফরমেশন শেয়ার করার জন্য তিনি কিন্তু রাজ্যে এসেছিলেন এবং তার সফরকে অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তিনি চলে যাওয়ার প্রায় 48 ঘন্টা পরে একটা সংবাদ মাধ্যম এই খবর করেছে। কোন ক্লাসিফাইড ইনফরমেশন তার কাছে ছিল, অনেকে বলছেন সেটা তিনি গোয়েন্দা আধিকারিকদের জানিয়ে সতর্ক করেছেন, যাতে তারা সতর্ক হয়, স্লিপার সেল খুঁজতে তৎপর হয় এবং জঙ্গি পরিকাঠামোর সন্ধান পেলে সেখানে যেন অভিযান চালিয়ে সেগুলো ভেঙে দেওয়া হয় এবং সীমান্তকে সুরক্ষিত রাখার বিষয়টাও তো আছে। দেখুন, শেখ হাসিনা যখন বাধ্য হলেন বাংলাদেশ ছাড়তে, সেদিন অজিত দোভাল, আমাদের ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এবং শেখ হাসিনা যে অক্ষতভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে পেরেছিলেন তার মূলে অজিত দোভাল এবং আমাদের সেনাপ্রধানের মস্তিষ্ক কাজ করছিল। ঢাকাতেও যখন শেখ হাসিনা ক্ষমতায়, হঠাৎ করে অজিত দোভাল একদিন এসেছিলেন
কাকপক্ষী টের পায়নি। তারপর অনেক দিন বাদে সেই খবরটা প্রকাশ্যে আসে। এই যে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক আমরা করলাম পাকিস্তানে, মস্তিষ্ককে অজিত দোভাল, তিনি নাকি ঘুমন না, তাকে নিয়ে অনেক মিথ চালু আছে। ছদ্মবেশে পাকিস্তানে ছিলেন, একবার একটা কাওয়ালি শুনতে গেছিলেন লাহোরে, সেখানে প্রায় ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। যাই হোক, সেসব তার সম্পর্কে এগুলো রয়েছে আর কি। কিন্তু অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার, আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের অত্যন্ত আস্থাভাজন, এবং 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সর্বক্ষণ সজাগ এবং অ্যাক্টিভ থাকেন। কিন্তু বাংলায় তার আশা, কলকাতায় তার আশা আমাদের কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। তাহলে কি, যে আলোচনাটা বিভিন্ন মহলে হয় যে বাংলাদেশ থেকে জঙ্গি জিহাদিরা ঢোকার পরিকল্পনা করছে, নাশকতার ছক করছে, জনারণ্যে হারিয়ে গিয়ে ভারতীয় সেজে, ভারতীয় পরিচয়পত্র বেআইনিভাবে তৈরি করে তারা নাশকতার ছক করছে, খুব উদ্বেগের ব্যাপার। এবং সেই জন্যই আমার মনে হয় অজিত দোভাল এখানে এসেছিলেন। কিছুদিন আগে, তখনও বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়নি, অজিত দোভাল সেটা বলতে পারিবারিক কোনো বিষয় ছিল, তিনি শিলিগুড়িতে বাগডোগরায় নেমে একটা টি রিসর্টে ছিলেন 2-3 দিন, তার পরিবারের সদস্যরাও ছিলেন। কিন্তু তার মধ্যেও তিনি তথ্য সংগ্রহের কাজ, যেখানে তার কথা বলার প্রয়োজন, কথা বলেছেন। কিন্তু এবারের সফর এতটাই গোপনে, আমরা কিন্তু উদ্বিগ্ন। মানে এমন কোন ক্লাসিফাইড ইনফরমেশন, স্পেসিফিক ইনফরমেশন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে আছে, সেটা তিনি আধিকারিকদের সঙ্গে শেয়ার করেছেন, এবং নিশ্চয়ই কোনো রোডম্যাপ দিয়েছেন যে কিভাবে অনুপ্রবেশকে রোকা যাবে, কিভাবে এই যেসব আনসারুল্লাহ বাংলা, জেএমবি টেমবি জঙ্গিদের ন্যাব করা যাবে, তাদের পরিকাঠামো গুড়িয়ে দেওয়া যাবে এবং তাদেরকে ধরতে হবে। এখন একটা জিনিস খুব আমাদের উদ্বেগ বাড়াচ্ছে, সেটা হচ্ছে লোন উলফ সিনড্রোম। দেখুন, এই লোন উলফ সিনড্রোম বিষয়টা এমন, হঠাৎ করে এমন একজন জঙ্গি কার্যকলাপ ঘটালো যার কোনো অতীতে জঙ্গি কার্যকলাপের রেকর্ড নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হোলি আর্টিজান কাফের কথা মনে আছে বাংলাদেশে? এই 2016 ওদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে হয়েছিল। আমাদেরও একটি নাগরিক মারা গিয়েছিলেন, এবং অন্যান্য দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তারা সেভাবে অশিক্ষিত নয়, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, তারা ঢাকার প্রতিষ্ঠিত বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে। তাদের পরিবারের সদস্যরা সরকারি বেসরকারি জায়গায় উচ্চ পদে আসীন। পরিবারের সদস্যরা বুঝতেই পারেনি তাদের সন্তানরা এইভাবে জঙ্গি মতাদর্শে দীক্ষিত হচ্ছে। যখন ঘটনাটা ঘটলো, তারপরে সবার ঘুম ভাঙলো। এই যে বিভিন্ন জায়গায় দেখবেন না, আমেরিকাতেও হয়েছে, জার্মানিতেও হয়েছে, ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, হঠাৎ করে র্যান্ডম ফায়ার করছে। আমেরিকার এক সেনা, সে খুন করলো, তার কাছে আইসিসের কাগজপত্র পাওয়া গেছে, তার কোনো ট্র্যাক রেকর্ড ছিল না জঙ্গিবাদের সঙ্গে। আমেরিকার সেনায় কাজ করেছে, অবসর নিয়েছে, আলাদা থাকতো, ঘটনাটা ঘটিয়ে ফেললো। এই হচ্ছে লোন উলফ। এদের সম্পর্কে গোয়েন্দাদের কাছে সেরকম স্পেসিফিক ইনফরমেশন থাকে না, এরাই কিন্তু বিপদের কারণ। যখন তখন এরা হামলা করতে পারে, আত্মঘাতী হামলা করতে পারে, এবং এরা এতটাই জঙ্গিবাদে উদ্বুদ্ধ, এরা মানে কি বলবো, আত্মঘাতী হওয়াটাকে মনে করে যে বিরাট পুণ্যের কাজ। এটাই হচ্ছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। তাই অজিত দোভালের কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, বাংলাদেশে আর একটা ঘটনা ঘটেছে, কারণ অজিত দোভালের কলকাতায় আসার সঙ্গে তো বাংলাদেশের
পালা বদল, পট পরিবর্তন, সেখানে জঙ্গিবাদের আস্ফালন, আইএসআই এর ডিজির হঠাৎ করে বাংলাদেশ ঘুরে যাওয়া, সবকিছুর সম্পর্ক আছে, ইন্টার রিলেটেড। বাংলাদেশের সেনাকর্তারা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি গিয়ে পাকিস্তান সেনাকর্তাদের সঙ্গে কথা বলেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনী ট্রেন করবে। করাচিতে বাংলাদেশের নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী যৌথ মহড়া করছে। পাকিস্তানি ন্যাশনালরা যে কোনো মুহূর্তে ঢাকায় চলে আসতে পারবেন। করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসলে সেই জাহাজের কন্টেনারে কি আছে চেক করা হবে না। এগুলো তো আমরা দেখছি। পাকিস্তান জঙ্গি রাষ্ট্র। পাকিস্তান হিন্দুস্তানের সঙ্গে 1000 বছর ধরে লড়াই করার অঙ্গীকার করেছে। সেখানে আইএসআই এর ডিজি যদি সফর করেন, সেখানে যদি বিনা চেকিং এ পাকিস্তানি পণ্য খালাস করা হয় চট্টগ্রামে, যেখানে বাংলাদেশের মিলিটারি পাকিস্তানের ট্রেনিং নেয়, আইএসআই সক্রিয় হয়ে ওঠে, তাহলে আমাদের উদ্বেগ তো বাড়বেই। কারণ যারা ঘোষিতভাবে জঙ্গি রাষ্ট্র, পাকিস্তান, কোনো সন্দেহ নেই তাতে, এবং পাকিস্তান নিজেই তার সীমান্তের অখণ্ডতা রাখতে পারবে না। 71 সালের ইতিহাসের পুনরাবৃত্তি হবে, সেটা স্বয়ং ফজলুর রহমান পাকিস্তান সংসদে বলেছেন যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করবে। এরকম পরিস্থিতি হলে পাকিস্তান চেষ্টা করবে ভারতকে রক্তাক্ত করার। এখন বাংলাদেশ হচ্ছে জঙ্গি জিহাদিদের ধাত্রীভূমি। তাহলে বাংলাদেশের মাটি থেকে কার্যকলাপ বাড়াবে। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, তার ব্যাকগ্রাউন্ড কি কেউ জানান? আমাদের জানান, দয়া করে জানান। আগেও বলেছি তার ব্যাকগ্রাউন্ড কি। আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশে, তার প্রধান সহকারী মাহফুজ আলমের ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানতে হবে তো। হিজবুত তাহরীরের সঙ্গে এদের কি সম্পর্ক ছিল বা এখনো আছে, এই পার্সপেক্টিভে দেখতে হবে অজিত দোভালের হঠাৎ করে এই কলকাতা সফর, এবং অত্যন্ত গোপনে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায়। তবে নির্বাচন হচ্ছে না। আবার ওই যে ওদের এক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ারা পোস্ট করেছেন, সে পোস্টে কি বলেছে জানেন? অদ্ভুত ব্যাপার। আওয়ামী লীগের যে সমস্ত কর্মী, নেতা, সমর্থক বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর জুলুম করেনি, অত্যাচার করেনি, তারা ক্ষমা চেয়ে নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংস্রব ত্যাগ করলে তারা রাজনীতি করতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। অর্থাৎ বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। ইউনূসের ছক দেখুন, ছাত্ররা দল করবে, সেই দলে লোকবল দরকার, আওয়ামী লীগের কর্মীদের সেই দলে টানার চেষ্টা। শর্ত যে তোমরা ক্ষমা চাও, মুচলেখা দাও, 7 খুন মাপ। মানে 7 খুন মাপ বলছি এই কারণে যে তখন যদি সেই আওয়ামী লীগের সাবেক কর্মীরা যদি ছাত্রদের দলে নাম লেখাতে চায়, তারা স্বাগত, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ছাত্ররা তো লোক পাচ্ছে না। এটা এক ধরনের ব্ল্যাকমেলিং। আওয়ামী লীগের বহু কর্মী সমর্থক আছেন যারা কখনোই কোনো অন্যায় অনাচারের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা আওয়ামী লীগের প্রতি কমিটেড। এখন তারা যদি এটা না করেন, এই ফতোয়া না মানেন, তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হবে, যেটা করছে অন্তর্বর্তী ইউনূস সরকার, যে অভিযোগ করছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নাও, তারা আওয়ামী লীগের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তাহলেই তারা আবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, রাজনীতি করতে পারবেন। অবশ্যই ছাত্রদের দলে নাম লেখাতে হবে। আজব, এত ভয় আওয়ামী লীগকে, এত ভয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের তো কোনো জনসমর্থন নেই। ইউনূস তো নিজে রুটলেস ওয়ান্ডার, লোভী, স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ। বাংলাদেশকে 5টা প্রজন্ম পিছিয়ে দিয়েছে এই সুদখোর বৃদ্ধ। বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে।
যদি না বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মুক্তমনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই ইউনূসদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে না তাড়া।